প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলিতে আজকে আপনাদের পড়ে শোনাব লীলা মজুমদারের লেখা ভৌতিক গল্প নটরাজ। গল্পটি রাতে শুনবেন না। শোনার পর রাতে যখন আলো নিভিয়ে ঘুমের চেষ্টা করবেন, মনে হবে পায়ের কাছে কেউ দাঁড়িয়ে রয়েছে। শুনতে থাকুন আজকের গল্প নটরাজ। আমাদের রাঁধবার লোকটির খাসা রান্নার হাত থাকলেও একটা মুশকিল ছিল, যে রান্নাঘরে সে কিছুতেই একা থাকবে না। বলুন তো, আজকালকার দিনে এসব নবাবি করলে কেমন করে চলে? অথচ দিশি রান্না ছাড়াও সে আশ্চর্য সব বিলিতি রান্না জানত। পুদিনা দিয়ে একরকম অম্বল করত, দুধ দিয়ে আর 1 চামচ মাখন দিয়ে এমন চিংড়ি মাছ রান্না করত যে না খেলে বিশ্বাস হবে না। বন্ধু বান্ধবরাও তারিফ করত। তারিফও যেমন করত, হিংসাও করত তেমনি। এখন ওই একটি অসুবিধার জন্য সব না পণ্ড হয়ে যায়। আমি বললাম, নটরাজ, তা বললে চলবে কেন? আজকাল একটা লোক পুষতেই ট্যাঙ্ক গড়ের মাঠ। তোমার জন্য কি আবার একটা সঙ্গী এনে দিতে হবে? এ বাপু তোমার আবদার। 4টি মনীষীর রান্নার জন্য দুটো লোক, এ কে কবে শুনেছে? নটরাজ মাথা নিচু করে বলল, ঠিক তা নয় মা, অন্য লোকটার রান্না না জানলেও চলবে। ওই সামান্য কাজ সে আমি একাই করে নিতে পারি, সেই জন্য নয়। অবাক হয়ে বললাম, তবে? নটরাজ মাথা চুলকে বলল, আসল ব্যাপার কি জানেন মা, রান্নাঘরে একা আমি কিছুতেই থাকতে পারবো না। তোর সপ্তাহতেই বাড়াবাড়ি। একা আবার কি? সন্ধ্যাবেলা টিকারামের সেরকম কাজ থাকে না, সে তো স্বাচ্ছন্দ্যে ওখানে বসতে পারে। ভূতের ভয় আছে বুঝি? পাড়াগার লোকেদের ওই এক মুশকিল। আসলে যেসব ভয়ের জিনিস, এই যেমন ধর চোর ছ্যাঁচোর, তার ভয় নেই। দিব্যি পেছনের দরজা খুলে রেখে বিড়ি কিনতে যাবে। অথচ ভূত আছে কি নেই ঠিক নেই, তার ভয় আধমরা। এটা কি ঠিক উচিত হলো বাছা? গাঁ থেকে চলে এসেছিস তো বহুদিন, আর দিনের বেলায় ভূতের উপদ্রব কে কবে শুনেছে? নটরাজ কখনো মুখোমুখি উত্তর দেন। নরম গলায় বললে, গাঁয়ে থাকতে কিছুতেই ভয় করতাম না মা। গাঁ ছেড়ে এসেই তো যত বিপদ ঘটল। আমি চালের বাক্সের ওপর বসে পড়ে বললাম, ব্যাপারটা একটু খোলসা করেই বল না, দেখি কি করতে পারি। যেন একটু খুশি হয়ে নটরাজ বলল, মানুষ সাথী না হলেও চলবে মা। শুনে আমি দারুণ চমকে ওঠাতে সে বলল, মানে একটা কুকুর হলেও হবে মা। একটা বড় দেখে কুকুর হলেই সবচেয়ে ভালো হয়। আমি অবাক হয়ে বসে রইলাম। নটরাজ বলল, বুঝলেন মা, বাড়ি আমাদের অজয় নদীর ধারে, ইলেম বাজারের পাশে। বোলপুর শিউরির বাস ওর ধার ঘেঁষে যায়। আমাদের মা মহামায়া এমনই জাগ্রত দেবতা যে গোটা গাঁটাকে তিনি বুকে আগলে রেখেছেন। কারো চুলের ডগা ছোঁয় ভূত পীড়িতের সাধ্য কি? ভূতের ভয় কোনোদিনই ছিল না। কিন্তু বাড়িতে খাওয়া জুটত না, তাই নকুর মামার সঙ্গে কলকাতা এলাম। ওই যে নিশিন্দ, ওইখানে এক বাঙালি সাহেবের বাড়িতে নকুর মামা চাকরি জুটিয়ে দিলেন। শুনতে বেশ ভালোই চাকরি মা। সাহেবের পরিবার নেই, দিনভর বাইরে থাকে, দুপুরে অফিসে খায়। চাপরাশি পাঠিয়ে দেয়, আমি রেঁধে বেড়ে টিফিন কারিতে গুছিয়ে দিই। সাদা ঝাড়নে প্লেট, কাঁটা চামচ সব বেঁধে দিই। শৌখিন মন্দ ছিল না সাহেব।
আর সারাটা দিনমান তার বাড়ি আগলাই, ঝাড়পোছ করি, খাই দাই নিজের মতো। আবার বিকেলে রাতের জন্য রাঁধাবাড়া করি। সাহেবের চানের জল গরম করে রাখি। রাত 9টা-10টার সময় সাহেব আসে। প্রায়ই সঙ্গে 2-1 বন্ধু বান্ধবও আসে, তারাও খায় দেয়। সারাদিন বেশ যেত মা, এই রাতেই যত মুশকিল। সাহেব লোক খুব মন্দ ছিল না মা, দয়া মায়াও ছিল। আমায় এটা ওটা দিত, দেশের চিঠিপত্র এলো কিনা জিজ্ঞাসা করত। কিন্তু বোধ হয় নেশা পেশা করতো ওরা সবাই, নিশ্চয়ই করতো মা। নইলে হঠাৎ হঠাৎ এমন সব অদ্ভুত ফরমায়েশ করতো যে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যেত। রাতে কিরকম যেন ঘুম মেরে থাকতো সাহেব। আমার দিকে যখন চাইতো, চোখ দুটো দেখে মনে হতো যেন ছেলেদের খেলার দুটো গোল গোল মার্বেল। কিরকম যেন এক দৃষ্টে চেয়ে থাকতো, কথা বলতো না। আমার বুকটা ঢিপ ঢিপ করতে থাকতো। ভাবতাম কোথাও চলে যাই। আবার দেশের বাড়ির অভাব অনটনের কথা মনে করে থেকে যেতাম। অন্য সময় কিন্তু সত্যি লোকটা ভালোই ছিল, রাতের বেলা বদলে যেত। আমরা মিশিন্ডোর ওই আদ্যিকালের পুরনো বাড়িটার 3 তলার একটা ফ্ল্যাটে থাকতাম। রান্নাঘরের পাশে চাকরদের সিঁড়ি, তারই ওধারে পাশের ফ্ল্যাটের রান্নাঘরের দরজা। তাইতে আমার খুব সুবিধা হয়ে গিয়েছিল মা। ওইখানে একটা খুব ভালো মেম সাহেব থাকত, আধবুড়ি, সবুজ চোখ, লাল চুল, কিন্তু দিব্যি বাংলা বলে। আর মা দয়ার অবতার বলে নটরাজ বোধ হয় তারই উদ্দেশ্যে বারবার নমস্কার করল। সেই মেম সাহেব বিপদে পড়লেই আমাকে বাঁচাতো মা। তার দোরগোড়ায় একবার দাঁড়ালেই হলো, কি করে যেন টের পেয়ে যেত, অমনি দরজা খুলে বাইরে বেরিয়ে আসত। আজ আবার কি চায়, সাদা সিরকা? তত ঘাবড়াচ্ছিস কেন, এই নে, বলে হয়তো একটা গোটা বোতলই দিল আমার হাতে। কাজ শেষ হলে কিছু বাকি থাকলে তাকে ফিরিয়ে দিতাম। কিংবা হয়তো, কি হলো আবার, গুলাস? আয় আমার সঙ্গে। ওদের রান্নাঘরটা না মা সাক্ষাৎ স্বর্গ ছিল। কি ছিল না সেখানে, যা দরকার দেরাজ খুলে ডুলি খুলে বের করে দিত। সব ঝক ঝক তক তক করত। বাসনের পিঠে মুখ দেখা যেত মা। ওইখানেই ওনার কাছেই তো আমার সব রান্না শেখা। সকালে কি দিনের বেলায় কত যত্ন করেই যে শেখাতো মা। নইলে আমি তো পাড়া গিয়ের মুখ্য ছেলে, এত সব রান্না জানবো কোত্থেকে? আমি বলি, তাই বল নটরাজ, এত ট্রেনিং কোথায় পেলি? তারপর ও চাকরি ছাড়লি কেন? ছেড়েছি কি আর সাধে মা? 1 বছর এক নাগাড়ে কাজ করেছিলাম, একবারও দেশে যাইনি। কলকাতায় তো ওই এক নকুর মামাকেই চিনি, তা সেও আমাকে চাকরিতে ডুবিয়ে দিয়ে এমন ডুব মারল যে বছরান্তে তার আর পাত্তাই পেলাম না। কেউ আমার সঙ্গী সাথী ছিল না মা, বয়সটাও বেশি ছিল না। এক এক সময় দারুণ মনটা খারাপ হয়ে যেত। মাঝে মাঝে দুপুরে হাঁটুর উপর মুখ গুঁজে কান্নাকাটি করতাম। একদিন সেই বুড়ি মেম সাহেব টের পেয়ে আমাকে একটা সুন্দর ছবির বই দিয়ে গেল। বিলেত দেশের কত রকম ছবি। প্রথম পাতায় একটা মেয়ের নাম ছিল, সে তো আমি পড়তে পারি নে। সে বলেছিল ওটা কেটে আমার নাম লিখে নিতে। করেছিলামও তাই মা, কিন্তু ও চাকরি আমার আর বেশি দিন টিকলো না। একদিন রাত্রে সাহেবকে খাইয়ে দাইয়ে রান্নাঘরে এসে বইটা ঘাঁটছি,
আর থেকে থেকে মেমের দরজার দিকে তাকাচ্ছি। ভোরবেলা যে চা করব দুধটা ছিঁড়ে গিয়েছে, তাই ও আমাকে 1 কাপ দেবে বলেছিল। এমনি সময় বোধহয় আমাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সাহেবও এসে হাজির রান্নাঘরে। আমার তো হয়ে গেছে, বুঝতেই পারছেন। রাগে সাহেবের মুখ লাল হয়ে উঠেছে। দিনের বেলা সাহেব খুব ভালো থাকতো, কিন্তু রাতে ওই রকম একটা সামান্য কারণেই রেগে একেবারে চতুর্ভুজ হয়ে উঠত। কি একটা বলতে যাবে, এমন সময় সাহেবের চোখ পড়ল ওই বইটার উপর। অমনি কি বলবো মা, ওর মুখটা দেয়ালের মতো সাদা হয়ে গেল, দেহটা কাঁপতে থাকলো। পাগলের মতো ছুটে এসে আমার গলা টিপে ধরে ঝাঁকাতে লাগলো। বল হতভাগা, ওই বই কোথা থেকে পেলি? অনেক কষ্টে বুঝিয়ে বলাতে কিরকম অদ্ভুত করে হেসে বলল, আমার সঙ্গে চালাকি? ওখানে মেম থাকে না আরও কিছু। ওটা আগাগোড়া একটা গুদমখানা, আমাদেরই অফিসের গুদমখানা, কেউ থাকে না। বল, কে তোকে এইসব শিখিয়েছে? নইলে মেরেই ফেলবো। জানিস, দরকার হলে মানুষ মারতে আমার হাত কাঁপে না। ভয়ে কেঁদে তার পায়ে পড়েছিলাম মা। বারবার বলতে লাগলাম ওই রান্নাঘরে খোঁজ করতে। মেম নিশ্চয়ই স্বীকার করবে যে ওই বইটা ওই দিয়েছে। তাই শুনে রাগে অন্ধ হয়ে সাহেব ছুটে গিয়ে দরজায় দমাদম কিল মারতে লাগল। কিলের চোটে দরজার ভেতরকার ছিটকানি খসে গেল, দরজা খুলে গেল। অবাক হয়ে কি দেখলাম জানেন মা? কোথায় ঝকঝকে রান্নাঘর, এ ঘরের ছাদ থেকে মেঝে অবধি পোকায় খাওয়া কাগজপত্রে ঠাসা। সাহেব আমাকে ঘাড় ধরে এ ঘর থেকে ও ঘর নিয়ে ঘুরিয়ে আনলো। কোথাও মানুষের বাসের কোনো চিহ্নই নেই মা। রান্নাঘর তো দূরের কথা, শুধু খাতাপত্র আর কাগজের তাড়া। তারপর আবার ফিরিয়ে এনে ওদের রান্নাঘরের দরজাটা ভেজিয়ে আমাকে তেমনি করে ধরে আমাদের রান্নাঘরে এসে ঢুকল। এতক্ষণে মা একটা কথাও বলেনি, কিন্তু তার ওই মার্বেল পাথরের মতো চোখের কথা মনে করে মা এখনো গা শিউরে ওঠে। ওই রকম অদ্ভুত চোখে আমার দিকে চেয়ে বইটা আমার মুখের কাছে তুলে ধরে চাপা গলায় বলল, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, কে তোকে আমার পেছনে লাগিয়েছে? এই বই কোথায় পেলি? মেমের কথা কে বলেছে? সত্যি বলবো মা, তখন আমি ভয়ের চোটেই মরে যাচ্ছিলাম। ঠিক সেই সময় ক্যাঁচ করে অন্য রান্নাঘরের দরজাটা খুলে গেল। সবুজ চোখ, লাল চুল, আধা বয়সী মেমটি আস্তে আস্তে বেরিয়ে এসে সাহেবের হাত থেকে বইটা টেনে নিয়ে আমার দিকে চেয়ে একটু হেসে আস্তে আস্তে আবার ওই রান্নাঘরে ঢুকে গেল। দরজাটা আবার ক্যাঁচ করে বন্ধ হয়ে গেল। আর সাহেবও গোঁ গোঁ শব্দ করে অজ্ঞানী হয়ে পড়ে গেল মা। নাকি মরেই গেল সে আর আমি দাঁড়িয়ে দেখিনি। হুড়মুড় করে ওই পেছনের সিঁড়ি দিয়ে নেমে সোজা হাওড়া স্টেশনে গিয়ে বিনা টিকিটে একেবারে দেশে চলে গেলাম। আমি আশ্চর্য হয়ে বললাম, তারপর আর সাহেবের খবর নিলি না? নটরাজ বলল, ও বাবা, আমি আর সেখানে যাই? 5 বছর দেশে বসে রইলাম, রোজই ভয় হতো এই বুঝি পুলিশ এলো সাহেব কি করে মরল জিজ্ঞাসা করতে। কিন্তু সে মরেনি নিশ্চয়। তারপর আর দেশে খাওয়া জোটে না মা, তাই আবার এলাম কাজ করতে। এইখানেই মন বসে গেছে মা। যদি একটা বড় দেখে কুকুর রাখেন তো থেকেই যাই। আমি চিন্তিত হয়ে বললাম, কুকুরে কি ওনাদের ঠেকাতে পারবে রে? নটরাজ জিভ কেটে পড়ল, ছি ছি, ও কথা ভাবলেও পাপ মা। ওনার জন্য কুকুর নয়, বলি কি, সাহেবটা যদি আমার খোঁজ পায়
তাই